পারফেক্ট রাইড, পুরা 10-এ 10। একটা ভেজা লাইন দেখলাম, ওগুলোর উপর দিয়ে ভুলেও লিন হইতে যাবেন না, কারণ ওই ভেজা লাইনগুলা লবণেরও হইতে পারে এবং ভালো পরিমাণেই কমছে। সো আমি আব্বুকে বলছি যে তুমি তাদেরকে বলো যে টিকিটের দাম যেহেতু কমছে, তাহলে তো আমরা কিছু টাকা ফেরত পাবো, যেহেতু আপনারা এত পরিমাণে টাকা নিছেন, তাহলে তো আমরা কিছু টাকা ফেরত পাইতেই পারি। পরে তারা বলে যে না, দেওয়া যাবে না, আমরা ওরকম ভাবেই আগের টাকাতেই হচ্ছে টিকিট কেটে ফেলছি, এই সেই। আসলে এসব কিছুই না, তারা আর কি কোনো টাকাই ছাড়তে চাইতেছে না। যা পকেটে ভরছে ওগুলো অলরেডি মনে করেন এজেন্সি এর ভাগ বাটোয়ারা করা শেষ। জানেন যে আপনাদের প্রত্যেক এলাকাতে এরকম মানুষ বিজনেস করে, হজের মানুষ পাঠানোর। ওইখানে আপনারা কি এরকম এক্সপিরিয়েন্স ফেস করেন নাকি এই সেম জিনিস সব জায়গাতেই হয়? এই হোয়াট ইজ গোয়িং অন? এখন বাজে হচ্ছে রাত 11টা 10। আমি এখন আছি হচ্ছে মহাখালী ফ্লাইওভারটার নিচে, যাব ধানমন্ডির দিকে। তো যেটা বোঝা যেতেছে যে যেতে যেতে রাত 12টা বেজেই যাবে আজকে। এখন কোন দিক দিয়ে যাওয়া যায় ভাবতেছি, ফ্লাইওভার উপর দিয়ে উঠে যাব। দেন লেটস গেট গোয়িং। রাস্তাটা পার হওয়া লাগবে। ওকে, ইউটার্ন নিয়ে নিলাম, লেটস গো। অনেক রাত। মোটরসাইকেল 96.5 কিলোমিটার, তেল গেছে হচ্ছে 1 দাগ। দেখি ব্যাগের চেইন টেন আটকাইছি নাকি পিছনে হাত দিয়ে। ওকে, লাগাইছি, কারণ এখন আর ব্যাগ সামনে রাখি না, সামনে রাখতে রাখতে রংটা নষ্ট হয়ে গেছে, হালকা একটা দাগ পড়ছে। যদি বেশি বেশি করে ব্যাগ রাখি তাহলে পুরাটাই যাবে। যাই হোক, এই জায়গাতে আমি এখন ইউটার্ন নিয়ে নিব। আর তেল 1 দাগ কমছে, কত 80 কিলোমিটার পরে 1 দাগ তেল কমছে। অলরাইট, একটা স্মুথ ইউটার্ন হয়ে গেল। নাও লেটস গেট গোয়িং। আর রডের একটা ট্রাকের পিছনে আমি, ট্রাকটা কি আমার সাইড দিবে? যতদূর মনে হচ্ছে যে দিবে না, তাহলে বামে দিয়ে চলে যাই। অলরাইট, লম্বা আছে ট্রাকটা, 16 চাকার মনে হয়। লেটস গো আপ। ও রে জোস। মাইক কি ভিতরে আছে নাকি উইরা টুইরা গেল? না, মাইক ভিতরে আছে। পারফেক্ট রাইড, পুরা 10-এ 10। বাট হালকা ট্রাফিকের প্রেসার দেখা যাচ্ছে ফ্লাইওভারের উপরে, এবং ভেজাও একটা ভেজা লাইন দেখলাম, ওগুলোর উপর দিয়ে ভুলেও লিন হইতে যাবেন না, কারণ ওই ভেজা লাইনগুলা লবণেরও হইতে পারে। আর যদি লবণের হয় তাহলে কাম সারছে। যদিও ঢাকাতে এরকম জিনিস কমই হয়, সবচেয়ে বেশি হয় হইতেছে কোন জায়গাটা আমি বলি, কক্সবাজারের একটা ঢুকার রাস্তা আছে না? আরে রাস্তাটার নাম ভুলে গেছি। ওই যে পাহাড় কেটে বানাইছে, 2 পাহাড়ের মাঝখান দিয়ে গেছে রাস্তাটা, ওই রাস্তাটাতে লবণের ট্রাকের আসা যাওয়ার কারণে প্রচুর মোটরসাইকেল পিছলা খায় পড়ে। ওই জায়গাগুলো মানুষ হচ্ছে আগে সতর্ক করে দেয়। এখন ক্লাস ধরে রাখছি, একদম স্মুথলি নেমে যেতেছি। গিয়ার একটা বাড়া দিলাম, কারণ এমনি 49 স্পিড, 5th গিয়ারে যাওয়াই যায়। যদিও ক্লাস ছাড়ি নেই, গিয়ার চেঞ্জ হোক বা না হোক কোনো ম্যাটার করে না। নিচে নেমে গেছি, এইবার ক্লাস ছেড়ে দিলাম। লেটস গো, স্মুথ, পারফেক্ট। চলে আসছি জাহাঙ্গীর গেট, বামে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। বামে এবার মোড় নিয়ে নেই। জোস, অসাম। 99 কিলোমিটার হয়ে গেছে, শুরু করছিলাম হচ্ছে 96-তে। তো ওই ফ্লাইওভারে উঠে নিচে নামলাম, এই পর্যন্ত আসলাম, 3 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। তো আজকে রাতে ভিডিও করার জন্য সরি, মেইন টপিকে আসি। আজকে রাতে ভিডিও করতেছি কারণ কালকে দিনের বেলা আমি বলা যায় তেমন কোনো সুযোগই পাবো না। কারণটা হলো কালকে আমার আব্বুর ফ্লাইট, কালকে আব্বু হজে যাইতেছে, তো 40 দিনের জন্য দেশ থেকে গন। সো কালকে বিকালবেলা আব্বুকে নিয়ে উবারে করে হচ্ছে হজ ক্যাম্পের দিকে যাব। বাট আসার সময় ঝামেলা হবে, এয়ারপোর্ট থেকে ধানমন্ডি ভিআইপি বাসটা আসে, দেখি ওইটাতে করে আসতে পারি। আমি ভাবছিলাম আমি মোটরসাইকেল নিয়ে যাব, আব্বু গাড়িতে যাবে, বাট কে জানে, সাথে যাওয়া লাগতে পারে আর কি। মোটরসাইকেল নিয়ে গেলে ভালো হতো। এখন হজে যাচ্ছে আমাদের এলাকার যেই ইমাম আছে এবং মুয়াজ্জিন টুয়াজ্জিন, তারা মিলে হচ্ছে একটা টিম। তারা আর কি ওই যে হজের ব্যবসা করে আর কি, হজের মানুষ পাঠানোর ব্যবসা করে। ওকে, মানুষ পাঠায় ভালো, এবং ব্যবসা মানে হচ্ছে এখানে লাভ থাকবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অতিরিক্ত লেভেলের লাভ করতেছে। এমনি তো 7 লাখ 7.5 লাখ টাকা তো নিতেছেই, তার উপরে আবার বিভিন্ন কন্ডিশন, যে আপনি যেহেতু এত টাকা দিতেছেন তাহলে আপনার বাসা একটু দূরে হবে,
আপনাকে এরকম এত কিলোমিটার হাইটা তারপরে যাওয়া লাগতে পারে। আর আপনি যদি এত টাকা বেশি দেন তাহলে আপনার বাসা একটু কাছে হবে, তারপরও আপনার হাঁটা লাগবে, একটু কম হাঁটা লাগবে। তো জিনিসটা কাইন্ড অফ হোটেল বিজনেসের ওরকম হয়ে গেল যে আপনারে বলতেছে যে একটু দূরে হবে আর কি, সমস্যা নাই। দেখবেন যে অনেক দূর, আপনার জান বের করে ফেলবে এরকম অবস্থা। কারণ হইতেছে দূরের হোটেলগুলো একটু চিপ হয়, কারণ দূরের হোটেলগুলো মানুষ কম নেয়, কম নেওয়ার কারণে হইতেছে ওগুলা একটু কম দামে ছাইরা দেয়। আর কাছের হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ হয়, কারণ কাছেরগুলার ডিমান্ড অনেক বেশি, মানুষেরা ওগুলো বুক করার জন্য লাইনে দাঁড়া থাকে। সো এজেন্সিওয়ালারা অথবা এই হজের ব্যবসা যারা করে, তারা যে কি করে এটা বুঝাই যাইতেছে। তারা যতভাবে পারা যায় কস্ট কমানোর চেষ্টা করতেছে, আর এদিকে হাজির মনে করেন যান বাইরে যেতেছে। এইটা তো গেল হচ্ছে এই ডিস্টেন্স নিয়ে, যে এত দূরে হোটেল, এত দূরে হোটেল। আমার আব্বুরই মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। যাওয়ার আগে এসব বলতেছে, যাওয়ার পরে দেখবে কি নাকি আরেকটা স্ক্যাম লাগা রাখছে কে জানে। সো এখন এই ডিস্টেন্সের কথা বললাম, এরপর হচ্ছে টিকিটের কথায় আসি। আপনারা সবাই জানেন যে এই বছরে টিকিটের দাম কমছে, যাওয়ার টিকিটেরও দাম কমছে, আসার টিকিটেরও দাম কমছে, এবং ভালো পরিমাণেই কমছে। সো আমি আব্বুকে বলছি যে তুমি তাদেরকে বলো যে টিকিটের দাম যেহেতু কমছে, তাহলে তো আমরা কিছু টাকা ফেরত পাবো, যেহেতু আপনারা এত পরিমাণে টাকা নিছেন, তাহলে তো আমরা কিছু টাকা ফেরত পাইতেই পারি। পরে তারা বলে যে না, দেওয়া যাবে না, আমরা ওরকম ভাবেই আগের টাকাতেই হচ্ছে টিকিট কেটে ফেলছি, এই সেই। আসলে এসব কিছুই না, তারা আর কি কোনো টাকাই ছাড়তে চাইতেছে না। যা পকেটে ভরছে ওগুলো অলরেডি মনে করেন এজেন্সির ভাগ বাটোয়ারা করা শেষ, এখন তারা আর কোনো টাকাই ছাড়বে না আর কি। পরে আব্বুকে অন্যরা কান পরা দেয়, ঠিক আছে আর কি, কানে কানে শোনায় যে থাক ভাই, এসব মানুষদের সাথে এখন হজের সময় আপনি অনেক নেক নিয়ত করছেন, এখন টাকা পয়সা নিয়ে লাগতে যায় না, উল্টাপাল্টা কিছু বললেন না, যদি গুনাহ হয় তাহলে যদি হজ কবুল না হয়। এরকম ইমোশনাল ট্র্যাপে ফালায়া আব্বুর মুখটা বন্ধ করে দিল যে টিকিটের টাকা গেছে গেছে, কোনো টাকা আপনি ফেরত পাবেন না, যা দিছেন আমাদের পকেট ভর্তি অলরেডি, আমরা পকেট ফাঁকা করব না, পকেটের থেকে এক বিন্দু বেরোতে দিব না। কি যে অবস্থা! পরে আব্বু নিজেই আমারে বলতেছে যে এই হজ ব্যবসা যারা করে তারা কস্ট কমানোর লোভে পড়ে কি পরিমাণ যে লাভ করে, আর হাজিদের কি পরিমাণ যে গালি খায়, ওই জিনিসটা আমার দুঃখ করে বলতেছে আর কি। অর্থাৎ আব্বু হজে যাওয়ার আগেই মোটামুটি মেন্টালি প্রিপেয়ার যে যায়া বিশাল বড় একটা ধরা খাবে, যাওয়ার পরে অনেক কিছুই তখন খোলাসা হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। এখন জিনিসটা হচ্ছে একজন মানুষ মনে করেন বড় হজ যেটা, এটার হচ্ছে অনেক আগে থেকে এরকম নিয়ত টিয়ত করে রাখে। কি ব্যাপার, এখানে কি হলো? হিট লাগছে বাইকের সাথে, ড্রাইভার পিছন থেকে মারছে, আর বাইকওয়ালার সাথে পিলিয়ন ছিল ওই মহিলাটা। গুড থিং ইজ কারো ফিজিক্যাল তেমন কিছু হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। এই রে আমার কল আসতেছে, দাঁড়ান এই জায়গাটা দাঁড়া একটু ধরি, কিছু করার নাই। এই যে 27 নম্বরে আসছি। হ্যাঁ হ্যাঁ আসতেছি। ও, আম্মুর টেনশন শুরু, কারণ রাত বাজে 11:43, 12:15 বেজে গেছে অলরেডি। এই জন্যই কল দিয়ে জিজ্ঞেস করলো যে কই। আর স্যাড থিং ইজ এবারের ঈদ শুধুমাত্র আমি আর আম্মু বাংলাদেশে, আর আমার ফ্যামিলির বাকি সবাই বাইরে, সৌদি আরব আর ইউএসএতে। আমি আর আম্মু থাকবো। তা ভাগ্য ভালো যে আব্বুর হজের আগে আমার জার্মানির ভিসা টিসা হয়ে যায় নাই, তাহলে আম্মু পুরাই একা হয়ে যেত, একা একা ঈদ করা লাগতো। অ্যাটলিস্ট আমি আছি দেশে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই হজ ব্যবসা যারা করে তারা মনে করেন সোসাইটিতে অনেক রেসপেক্টেড কোনো মানুষ, এবং তাদের কথায় অনেকেরাই হচ্ছে ইসলামিক লাইনে আসে অথবা বিভিন্ন ইসলামিক অ্যাক্টিভিটিস করে, হুইচ ইজ এ গুড থিং। বাট এত বেশি লাভ করতে গিয়ে হাজিদেরকে প্লিজ কষ্ট দিয়েন না। চেষ্টা করেন তাদেরকে একটু কমফোর্টেবল একটা হজ যেন করতে পারে এরকম ব্যবস্থা করার জন্য। কারণ একজন মানুষ হচ্ছে অনেক আগের থেকে এটার ইচ্ছা করে এবং এটার জন্য টাকা জমানো শুরু করে। আবার অনেক গরিব মানুষরা আছে যারা মনে করেন একদম লাস্ট মুহূর্তে এত টাকা দেখে ধার দেনা করে অথবা বিভিন্ন জিনিস বন্ধক রেখে অথবা অনেক কষ্টের ওয়েতে এত বড় পরিমাণের একটা টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য। আর আপনাকে ট্রাস্ট করে সে টাকা দিছে, কারণ হইতেছে সে বিশ্বাস করছে আপনার কথা। সে ভাবছে এর কাছে যদি আমি টাকা দিই তাহলে আমাকে একটা সেফ অ্যান্ড কমফোর্টেবল হজ যাপন করার এক্সপিরিয়েন্স দিতে পারে। তো আপনি তাদের বিশ্বাসটা রাখেন, এবং যদি খরচ কমে, এই যে যেমন এয়ারপোর্টের টিকিট কমলো, তাহলে আপনারা তাদেরকে বলতে পারেন যে ভাই খরচ কমছে,
এখন আমাদের তো লাভ করা লাগবে, তাহলে আমরা এরকম দিতে চাই, আপনারা কি বলেন? তখন তারাই দেখবেন যে বলবে থাক ভাই আচ্ছা রাখেন এরকম, অথবা আচ্ছা ভাই ঠিক আছে আপনারা একটু বেশি লাভ করেন আমি কম করে নিলাম, এরকম ভাবে তারাই বলবে। আর আপনি যদি একদম মুখের উপরে ডিনাই করে দেন যে না না দেওয়া যাবে না এসব কিছু, এই সে আমরা আগে দিয়ে দিচ্ছি এরকম সেরকম, অ্যাগ্রেসিভ মোডে চলে যান, তাহলে এটা কেমন হয়? যাই হোক, আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের এই ব্যাপারে মতামত কি। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেক এলাকাতে এরকম মানুষ বিজনেস করে হজের মানুষ পাঠানোর, ওইখানে আপনারা কি এরকম এক্সপিরিয়েন্স ফেস করেন নাকি এই সেম জিনিস সব জায়গাতেই হয়? যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে, I hope you guys like this video. If you're watching for the first time, you can kindly subscribe. অনেক রাত হয়ে গেছে, পুমা বন্ধ, স্কেচার্স বন্ধ, ইউএস পোলো বন্ধ, জাস্ট বার্গার কিং খোলা আছে যদিও কোনো মানুষ নাই। তো সিনো নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.